বুকস এমসিকিউ সলভ সিরিজের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই পর্বে আমরা হচ্ছে ব্রিথ পার্টের বুকস এমসিকিউ গুলো সলভ করব। সচরাচরের মতোই এইবার আমরা হচ্ছে সিস্টেক প্রকাশনীর বইয়ের শেষের যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিছি, কেমন? তো খেয়াল করে দেখো যে এখানে ১ নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে যে নিচের কোন শর্তে ax² + by² = c সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে? মানে আমাদের কাছে এখানে দেওয়া আছে ax² প্লাস by² = c। আমাকে এখান থেকে শর্ত বের করতে হবে যে কোন শর্তে এইটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। তাহলে বলো তো দেখি এবার c সমান যদি 0 হয়, তাহলে এই c এর মানটা যদি 0 হয় তাহলে কি এটা বৃত্ত হবে? আগে বলি বৃত্তের সমীকরণটা কেমন? বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y² হচ্ছে r²। এক্ষেত্রে কথা হচ্ছে x² এর সহগ 1 এবং y² এর সহগ 1 হওয়া লাগবে। তো x² এর সহগ y² এর সহগ 1 ছাড়া অন্য কিছু হইলেও হবে, তবে একই রকম হওয়া লাগবে। কেন বলো দেখি? যদি একই রকম হয়, যেমন 2x² প্লাস 2y² ধরো এখানে আছে হচ্ছে 16, তাহলে আমি চাইলে এখানে 2 দ্বারা ভাগ করে x² প্লাস y² 8 লিখতে পারি। এই কারণে একই হইলেও সমস্যা নাই, তবে 1 হওয়া লাগে, এটা হচ্ছে শর্ত। তাহলে একটা বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y² r²। আমাদের কাছে আরো একটা বৃত্তের সব অপশন আছে। বৃত্তটা হচ্ছে এরকম যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই বৃত্তটা আসলে এই ফর্মে আছে, তাই তো? এই বৃত্তটা এই ফর্মে আছে। তাহলে আমাকে এটার মতো করে চিন্তা করতে হবে। তাহলে এখানে x² এর সহগ এবং y² এর সহগ একই রকম হওয়া বাঞ্ছনীয়। মানে এখানে a এর মান এবং b এর মান একই হওয়া লাগবে। আমরা এখান থেকে একটা শর্ত পাচ্ছি যে a সমান কি হবে? b হবে। c এর জায়গায় কি হবে? c এর জায়গায় যেকোনো কিছু হইতে পারে। c মানে কি এখানে আসলে r² এর রিপ্রেজেন্টেটিভ না বলতো? c মানে এখানে r² এর রিপ্রেজেন্টেটিভ। তো এখানে c এর মান যা খুশি হইতে পারে। তাহলে আমাকে কিন্তু বলা হচ্ছে যে নিচের কোন শর্তে এত সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ হবে? তাহলে খেয়াল করে দেখো তো এই অপশনটা। এই অপশনে কি বলা হচ্ছে যে a ডিভাইডেড b ইকুয়ালস টু 1, a ডিভাইডেড b ইকুয়ালস টু 1। যদি a ডিভাইডেড b ইকুয়ালস টু 1 হয়, তাহলে খেয়াল করে দেখবা a ডিভাইডেড b ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আর গুণ করে দাও। তাহলে a সমান b হচ্ছে। আমরা তো একটু আগে দেখলাম যে a সমান b হলে আমাদের এইটা বৃত্তের সমীকরণ হওয়া সম্ভব। তাহলে a ইকুয়ালস টু b যে কথা, a ডিভাইডেড b ইকুয়ালস টু 1 একই কথা। তাহলে a ডিভাইডেড b ইকুয়ালস টু 1 হলে আমরা বলতে পারবো যে এই সমীকরণটা বৃত্ত নির্দেশ করবে। তাহলে এখানে b ইজ নট ইকুয়ালস টু 0 কেন? যদি এইখানে b এর মানটা 0 হয়ে যায়, তাহলে সামথিং ডিভাইডেড 0 মানে কি অসংজ্ঞায়িত হয়ে গেল না? তাহলে কি আর হবে? হবে না। এই কারণে b এর মানটা 0 হওয়া যাবে না। তাহলে আমাদের ax² প্লাস by² ইকুয়ালস টু c, এটা বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এইটা, যে a ডিভাইডেড b ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে। ব্যাপারটা কি বোঝা গেল? ওকে। তাহলে আমাদের ১ নাম্বারটা সলভ এবং আমরা ২ নাম্বার প্রবলেমটাতে ২ নাম্বারে বলা হচ্ছে r - 4 = 0 এর পোলার সমীকরণ কোন নির্দেশ করে? পোলার সমীকরণটি নির্দেশ করে কি? যেমন আমার কাছে এখানে পরাবৃত্তের অপশন আছে, এখানে বৃত্তের অপশন আছে, উপবৃত্ত, অধিবৃত্ত। আমাকে এখান থেকে দেখাইতে হবে যে আসলে r - 4 = 0 আসলে কি নির্দেশ করে? আমাদের দেওয়া আছে r - 4 = 0। আমরা সরলরেখায় এগুলা পড়তাম। মনে আছে কি দেখো তো? r = x² প্লাস y², দেন থিটা tan ইনভার্স y ডিভাইডেড x। এরপরে ছিল x r cos থিটা। তারপরে ছিল y r sin থিটা। আমরা এগুলা পড়তাম। তো আমাদের কাছে এখানে দেওয়া আছে r, আর এখানে আছে -4। তাহলে আমরা এক কাজ করি, এই r এর জায়গায় x² প্লাস y² টাকে বসাই দেই, আর -4 টাকে আমরা এই পাশে আনবো, তাহলে +4 হয়ে গেল। এবার স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে কি হচ্ছে? x² প্লাস y² ইকুয়ালস টু 16। তাহলে খেয়াল করে দেখো তো এটা কি আমাদের এই যে এই ফর্মের বৃত্তের সমীকরণ হয়ে গেল না বলতো? যে x² প্লাস y² ইকুয়ালস টু r² হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে এই যে x² প্লাস y² ইকুয়ালস টু 16 এটা কার সমীকরণ হবে? এটা একটা বৃত্তের সমীকরণ হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। তাহলে আমরা এটাও পারলাম। এই সিমিলার টাইপের আরো একটা প্রবলেম দেওয়া আছে এখানে। বলা হচ্ছে r ইকুয়ালস টু 2 cos থিটা, এই পোলার সমীকরণটা আসলে কি নির্দেশ করবে? তাহলে দেওয়া আছে r ইকুয়ালস টু 2 cos থিটা।
তাহলে আমরা এখানে কাজ করব। দেখো তো, যদি আমাদের এখানে এই cos থিটার আগে r থাকতো, তাহলে এই যে r cos থিটা এখান এটা এইটার পরিবর্তে আমরা x বসাইতে পারতাম না? তাহলে যেহেতু এখানে r নাই, আমরা এক কাজ করব, উভয়কে r দ্বারা গুণ করে দিব। আমাদের এখানে একটা r ছিল, আমরা আবার r দ্বারা গুণ করছি। তাহলে 2r cos থিটা হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে আমাদের r স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু এখানে হচ্ছে r cos থিটা মানে হচ্ছে x। বলো r স্কয়ারের মান কত? r যদি হয় রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে r স্কয়ার কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার, অবশ্যই রুটটা কাটা যাবে। তাহলে আমাদের থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটাকে এই পাশে আনো, তাহলে মাইনাস এর 2x ইকুয়ালস টু 0। বলতো এটা কার সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ। কিভাবে? আমাদের বৃত্তের দুটা ফর্ম ছিল। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আর একটা ছিল এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এই দুইটা তাহলে খেয়াল করে দেখো যে এই ফর্মটা হচ্ছে এর সাথে মিলে যায়। কারণ বলবা এখানে তো 2fy ছিল, এখানে তো 2fy নাই, এর মান 0। তাই 2 ইনটু 0 ইনটু y, এই টার্মটা ভ্যানিশ হয়ে গেছে। বলবা এখানে তো c নাই, এখানে তো c ছিল, c এর মানটা 0 কনস্ট্যান্ট। f এর মান 0, c এর মান তো 0 হতেই পারে, তাই না? মানগুলো 0 হয়ে গেল। তাহলে এটাও কি হবে? একটা বৃত্তের সমীকরণ হবে, কারণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে আছে এটা। তাহলে আমাদের এটার অ্যান্সার কত হবে? এটা আমাদের একটা কি হবে? বৃত্তের সমীকরণ হবে। এটা বৃত্তের সমীকরণ। যাও তবে 4 নাম্বার প্রবলেমটাতে। 4 নাম্বার প্রবলেমে বলা হচ্ছে যে, মুছে দেই আগে দাঁড়াও। 4 নাম্বার প্রবলেমে কি বলা হচ্ছে যে r স্কয়ার প্লাস 2r sin থিটা ইকুয়ালস টু 3 হলে কেন্দ্র কত? মানে বলা হচ্ছে যে এইটা একটা সমীকরণ, এই বৃত্তটির কেন্দ্র কত হবে? আমরা তো পোলার ফর্মে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা শিখি নাই। আমরা তো শিখছি হচ্ছে কার্টেসীয় ফর্মে, মানে এক্স ওয়াই দেওয়া থাকলে তাহলে আমরা পারি। তো যেহেতু কার্টেসীয় ফর্মে দেওয়া নাই, আমরা এই পোলার ফর্মটাকে কার্টেসীয় ফর্মে আগে নিয়ে নিব, তারপর কেন্দ্র বের করব। তাহলে আমাদের দেওয়া আছে কি? আর স্কোয়ার প্লাস 2r সাইন থিটা ইকুয়ালস টু 3, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আর স্কোয়ার মানে কি বলো? আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু আর সাইন থিটা মানে কি বলো? ওয়াই। আর থ্রিটাকে এই পাশে নিয়ে, তাহলে মাইনাস এর 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে? এবার তুমি এটার সাথে তুলনা করো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এর সাথে তুলনা করলে এটা একটা কার সমীকরণ হয়? বৃত্তের সমীকরণ হয়। আমাকে এখানে বের করতে বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র কত। আমরা জানি যদি বৃত্ত এই ফর্মে থাকে, তাহলে তার কেন্দ্র সি হচ্ছে মাইনাসের জি মাইনাসের এফ। কিভাবে বের করতে হয়? যদি আমরা এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রের ভুজ পাওয়া যায়। যদি ওয়াই এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করি, তাহলে বৃত্তের কেন্দ্রের কোটি পাওয়া যায়। ব্যাপারটা আসলে কিরকম? কারণ এইখানে এক্স এর সহগ হচ্ছে 2g। বলতো এখানে এক্স এর সহগ কত? এখানে তো এক্সই নাই, মানে এক্স এর সহগ 0। তাহলে 2g সমান কি হচ্ছে? 0। এই যে সমীকরণ থেকে এক্স এর সহগ হচ্ছে 2g, আর আমাদের এই সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 0, যেহেতু নাই মানে 0। তাহলে 2g ইকুয়ালস টু 0, মানে জি এর মানটা হচ্ছে 0। অথবা আমরা এইভাবে চিন্তা করতে পারি। খেয়াল করে দেখো এখানে 2 2gx, এই এই পদে এক্স এর সহগ কি বলো? 2g। আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাসের জি। আমরা যদি এক্স এর সহগ 2g কে -2 দ্বারা ভাগ করি, তাহলে কি মাইনাসের জি পাওয়া যায় না? তাহলে আমাদের যদি এই ফর্মে বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমরা তার এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করব, তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ পাওয়া যাবে। যদি এই ফর্মে দেওয়া থাকে, তাহলে আমরা ওয়াই কে, মানে ওয়াই এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করব, তাহলে বৃত্তের কেন্দ্রের কোটি পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে এবার আসি আমাদের এই টার্মটাতে, তাহলে 2fy, তাহলে এখানে 2fy এর সহগ হচ্ছে 2f, এখানে y এর সহগ হচ্ছে 2, তাহলে 2 দিলাম। তাহলে f এর মান কত পাওয়া গেল বলো দেখি? 1 পাওয়া গেছে। তাহলে বলো এবার কেন্দ্র কত হবে? কেন্দ্র c ইকুয়ালস টু 0, এই যে মাইনাসের জি মাইনাসের এফ, তাহলে 0, এখানে f এর মান হচ্ছে 1, তাহলে মাইনাসের 1। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, মাইনাসের 1। তাহলে অ্যান্সারটা হচ্ছে 0, মাইনাসের 1। এইটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এইসব ব্যাখ্যা কিন্তু দিতে যাব না, এটা আমরা বোঝার জন্য লিখলাম। আমরা জাস্ট এইটুকু পাওয়ার পরে এক্স এর সহগ 0, তাহলে 0 কে -2 দ্বারা ভাগ করলে হয় 0। তাহলে যে বৃত্তের কেন্দ্রের ভুজ পাওয়া গেল। এখানে y এর সহগ হচ্ছে -2, তাহলে -2 কে -2 দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে -1। তাহলে এই হচ্ছে বৃত্তের কেন্দ্রের কোটি। তাহলে সিম্পলি বললে
যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 বৃত্তের সমীকরণ হয়, তাহলে তার বৃত্তের কেন্দ্রের ভুজ কোটি হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়। তাহলে আমরা এটাও এখন পারবো। যাই এবার 5 নম্বর প্রবলেমটাতে বলা হচ্ছে যে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 9x মাইনাস 12y প্লাস 18 ইকুয়ালস টু 0 বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো। তাহলে আমরা একটু আগেই বললাম যে x এর সহগকে -2 দ্বারা এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কোটি পাওয়া যায়। তুমি তো এটা নিয়ে খুশি থাকবা। কি করবা যে x এর সহগ হচ্ছে 9, x এর সহগ 9 কে -2 দ্বারা ভাগ করলে আসে মাইনাসের 9/2 এবং এখানে y এর সহগ হচ্ছে -12, -12 কে -2 দ্বারা ভাগ করলে হয় +6। তাহলে তুমি ভাববা যে এটা হচ্ছে অ্যান্সার, কিন্তু এটা অ্যান্সার হবে না। বলবা যে একটু আগে তো বললেন যে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলেই বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কোটি পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। তবে এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের এখানে x স্কয়ারের সহগ ছিল 1, এখানে y স্কয়ারের সহগ ছিল 1। কিন্তু এইখানে x স্কয়ারের সহগ 3, এখানে y স্কয়ারের সহগ 3। কোনোভাবেই আমাদের আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ যে ফর্ম, তার ব্যত্যয় ঘটানো যাবে না। বৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আকারেই থাকতে হবে, মানে এক্স স্কোয়ারের সহগ 1 এবং ওয়াই স্কোয়ারের সহগ 1ই হওয়া লাগবে। সেই ক্ষেত্রে কেবল বৃত্তের কেন্দ্র হবে মাইনাসের জি এন্ড মাইনাসের এফ। বোঝা গেল? তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে 3x স্কোয়ার, দেওয়া আছে তাহলে আমাদের 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এন্ড দেন প্লাসের 9x মাইনাসের 12y প্লাসের হচ্ছে 18 ইকুয়ালস টু 0। তাহলে আমরা বাধ্য হয়ে কি করতেছি, 3 দ্বারা আমরা আগে ভাগ করে দেবো, 3 দ্বারা ভাগ করে দেবো। তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এর 3 দ্বারা ভাগ করলে হয় 3x, 3 দ্বারা ভাগ করলে হয় মাইনাসের 4y, 3 দ্বারা ভাগ করলে হয় কত, এখানে 18 ছিল না, এখানে ছিল আমাদের 18, 3 দ্বারা ভাগ করলে হয় 6 ইকুয়ালস টু 0। তাহলে এইবার বৃত্তের কেন্দ্র কি হবে বলো দেখি। বৃত্তের কেন্দ্র হচ্ছে সি। তাহলে এক্স এর সহগ হচ্ছে 3, 3 কে আমরা -2 দ্বারা ভাগ করব, তাহলে মাইনাসের 3/2। ওয়াই এর সহগ হচ্ছে -4, -4 কে -2 দ্বারা ভাগ করলে হয় +2, তাহলে হচ্ছে 2। তাহলে অ্যান্সারটা হচ্ছে -3/2, 2। তাহলে অ্যান্সারটা হচ্ছে -3/2, 2, মানে যে ক নাম্বারটা। দেখছো কই কি ঝামেলা হয়ে আছে? ঠান্ডা মাথায় কিন্তু এই প্রবলেমগুলোর সলভ দিতে হবে। সিমিলার কোশ্চেন এখানে দেওয়া আছে যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাসের 4x প্লাস 2y মাইনাসের 6 ইকুয়ালস টু 0 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, x স্কোয়ারের সহগ এবং y স্কোয়ারের সহগ 1 বানাইতে হবে। তো 1 বানাইতে গেলে কি হবে, 2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে মাইনাসের 4x কে 2 দ্বারা ভাগ করলে হয় মাইনাসের 2x এবং প্লাসের 2y কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে y। বাকিগুলো তো আমরা 2 দ্বারা ভাগ করছি। তো 2 দ্বারা ভাগ করার পর আমরা x এবং y এর সহগ পাবো এগুলা। আমাদের বৃত্তের কেন্দ্র সমীকরণ বের করতে বলা হচ্ছে। কেন্দ্র সমীকরণ বের করতে গেলে আমরা কি করি, x এর সহগকে -2 দ্বারা ভাগ করি এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করি। x এর সহগ হচ্ছে -2, -2 কে -2 দ্বারা ভাগ করলে হয় 1, তাহলে এইটা। এবং y এর সহগ হচ্ছে 1, 1 কে -2 দ্বারা ভাগ করলে হবে মাইনাসের হাফ, তাহলে অ্যান্সারটা হচ্ছে ঘ। তাহলে 6 নম্বরটা আমাদের সলভ। দেখো সিমিলার আরো একটা প্রবলেম বলা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস এক্স মাইনাসের 2y প্লাসের হাফ ইকুয়ালস টু 0 বৃত্তের কেন্দ্র বের করতে বলা হচ্ছে। তাহলে 3x স্কোয়ারের সহগ এবং y স্কোয়ারের সহগ 1 বানানো লাগবে। 1 বানানোর জন্য আমরা কি করব, 3 দ্বারা ভাগ করে দেব। 3 দ্বারা ভাগ করে দিলে এখানে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে আছে x এর সহগ 1, তাহলে এখানে হবে 1/3 ইনটু x এবং y এর বেলায় হবে মাইনাসের 2/3 ইনটু y এবং হাফ তো আমাদের দরকার নাই কেন্দ্র বের করতে গেলে। বাকিগুলা নিয়ে আমরা টেনশন করব না। 3 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমরা x এর সহগ এবং y এর সহগ পাইলাম। তো এইবার যেহেতু বৃত্তের কেন্দ্র বের করতে বলা হচ্ছে, আমরা x এর সহগকে -2 দ্বারা ভাগ করব। তাহলে x এর সহগ হচ্ছে 1/3, -2 দ্বারা ভাগ করলে হয় মাইনাসের 1/6, y এর সহগ হচ্ছে -2/3, তাহলে মাইনাসের 2 দ্বারা ভাগ করলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর 2/3 ইনটু 2 মানে 6 হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাসের 1/6, 2/6 এটা। তাহলে মাইনাসের 1/6 এন্ড 2/6 মানে এইটা, মানে 1/3 লেখা আছে যদিও, যে 2 কে 6 দ্বারা ভাগ করে দাও তাহলে 3 হবে না, তাহলে 1/3, তাহলে অ্যান্সারটা হচ্ছে ঘ। তাহলে 7 নাম্বারটাও ইনশাআল্লাহ পারলাম। এবার যাবো আমরা 8 নাম্বার প্রবলেমটাতে। বলা হচ্ছে মাইনাসের 7,8 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাস নির্ণয় করো। একটা জিনিস আগে তোমাকে বুঝাই। দেখো তো, ধরো এটা হচ্ছে x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ, কেমন? এটা হচ্ছে x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ। আমরা একটা সার্কেল নিব, একটা সার্কেল নেই, হ্যাঁ?
একটা সার্কেল নিব এইখানে। ওকে, তাহলে খেয়াল করে দেখবা এইখানে যদি আমরা এইটাকে, এটা একটু আমরা ইয়েতে নিই, হ্যাঁ, এটা মুভমেন্ট করে কিভাবে দেখি, দাঁড়াও। এটা তো ছোট বড় করলাম, এটা তো মুভমেন্ট করতে পারতেছি না। আচ্ছা বাদ দাও, আমি আঁকি, হ্যাঁ, এটা আমাকে আগে শিখতে হবে, তাহলে দেখা যাচ্ছে। ধরো একটা বৃত্ত, আমি একটা বৃত্তটা আঁকি এখানে। ধরো একটা বৃত্ত এক্স অক্ষকে টাচ করছে। ধরো একটা বৃত্ত এক্স অক্ষকে টাচ করছে, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। ধরো এই বৃত্তটা কি করছে, এই এক্স অক্ষকে টাচ করছে, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। যদি এইটুকু বৃত্তের কেন্দ্র হয়, তাহলে আমাকে এই কেন্দ্রে আসতে গেলে, এই কেন্দ্রে আসতে গেলে এক্স মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এতটুকু এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু ওঠা লাগে না বলতো? হ্যাঁ, লাগে। ধরলাম আমাদের বৃত্তের ধরলাম আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। ধরলাম আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। যদি বৃত্তের কেন্দ্র এইচ কমা কে হয়, তাহলে এইটুকু হচ্ছে এইচ এবং এইটুকু হচ্ছে কে। সিম্পলি, তাহলে এক্স অক্ষ বরাবর এতটুকু আসা লাগছে এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু যাওয়া লাগছে। একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু। এটুকু কি আর না বলতো? আর তাহলে খেয়াল করে দেখবা এখানে বৃত্তের এই ব্যাসার্ধটা বৃত্তের কেন্দ্রের কোটি সমান হয়ে গেছে না? এইটুককে আবার এইটুকু ব্যাসার্ধ। মানে বৃত্ত যদি এক্স অক্ষকে টাচ করে, বৃত্ত যদি এক্স অক্ষকে টাচ করে, বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটি সমান। তাহলে এক্স অক্ষকে টাচ করলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান, তাই তো? আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখি, যদি আমরা বৃত্তটা এইখানে আঁকি। ধরো এবার এই বৃত্তটা এইখানে আছে, মানে এবার ওয়াই অক্ষকে টাচ করছে, ধর। এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র আসতে গেলে আমাকে এখানে, বৃত্তের কেন্দ্রে আসতে গেলে আমাকে এখানে খেয়াল করে দেখো, এইটুকু হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাওয়া লাগে এবং এইটুকু হচ্ছে এক্স অক্ষ বরাবর আসা লাগে, তাই তো? ব্যাপারটা এরকম, যে এক্স অক্ষ বরাবর ধরো, ধরে নাও এটুকু হচ্ছে এবার এইচ, আমি এখানে এইচটা কেটে দিই। ধরে নাও এটা হচ্ছে এইচ কমা কে হচ্ছে বিন্দু। তাহলে এইটুকু হচ্ছে এইচ, মানে যে এইখান থেকে এইটুকু হচ্ছে এইচ এবং এইটুকু হচ্ছে কি বলো, কে। তাহলে এক্স অক্ষ বরাবর এইচ পরিমাণ এবং ওয়াই অক্ষ বরাবর কে পরিমাণ গেলে এই বিন্দু, মানে বৃত্তের কেন্দ্র এইচ কে পাওয়া যায়। একটা জিনিস খেয়াল করে দেখবা এখানে, এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না বলতো? এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যদি এইটুকু বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এইটুকু যে কথা আর এই যে এইটুকু কি একই কথা না? তাহলে এটাকেও এইচ বলা যায়। এইটুকু তো আবার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাকে আরও বলা যায়। তো বৃত্ত যদি ওয়াই অক্ষকে টাচ করে, বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান। কেন্দ্রের ভুজ হচ্ছে এইচ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান। তাহলে ওয়াই অক্ষকে টাচ করলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান, তাহলে মডুলাস অফ এইচ। তাহলে আমরা সিম্পলি এই কথাগুলো মনে রাখবো, যে বৃত্ত এক্স অক্ষকে টাচ করলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটি সমান, বৃত্ত ওয়াই অক্ষকে টাচ করলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান। উল্টা, মানে এক্স বললে কোটির সমান, ওয়াই বললে ভুজের সমান। তাহলে উল্টা মনে রাখা যাবে না বলো দেখি? ইনশাল্লাহ মনে রাখা যাবে। তাহলে এবার এই প্রবলেমগুলো আমরা সলভ করতে আসি। এখানে বলা হচ্ছে ৯ নাম্বার প্রবলেমটাতে, যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাস নির্ণয় করো। বৃত্তের ব্যাস নির্ণয় করো। তাহলে বলো দেখি, যদি একটা বৃত্ত এক্স অক্ষকে টাচ করে, যদি একটা বৃত্ত এক্স অক্ষকে টাচ করে, বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান, তাহলে বলতো এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? কোটি হচ্ছে কত এখানে? 1, তাহলে 1। চাইছে কি? ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমাদের ব্যাসার্ধ ছিল 1, দ্বিগুণ করলে হয় 2। তাহলে অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা অ্যান্সার। আশা করি ঝামেলা নাই এটাতে। তারপরে আসেন 10 নম্বর প্রবলেমটাতে যাই আমরা এবার। বলা হচ্ছে 3,4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে উহার ব্যাসার্ধ কত? সিমিলার কথা। আমরা জানি কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান। তাহলে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমার কাছে 3 এবং 4, তাহলে কোটি হচ্ছে 4। তাহলে ব্যাসার্ধ আর কি হবে? 4 হবে। কিভাবে? যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান, তাহলে কোটি হচ্ছে 4, তাহলে আর এর মান হচ্ছে 4। আমাকে বের করতে বলা হচ্ছে ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ 4, অ্যান্সারটা খ নাম্বার। তাহলে আশা করি আমাদের এই 10টা এমসিকিউতে ঝামেলা নাই।
আমরা পরবর্তী 10 সাথে শুরু করি। ওকে, 11 নাম্বারটা খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, যদি একটা বৃত্ত y অক্ষকে টাচ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান উল্টা, y বললে ভুজ, x বললে কোটি। তাহলে আমাদের ব্যাসার্ধ কি হচ্ছে, r সমান ভুজের সমান। ভুজ কত দেওয়া আছে 5, তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 5। ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 12 নম্বর প্রবলেমটা দেখবো আমরা এবার। 2,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের সমীকরণ বের করতে বলা হচ্ছে। তাহলে আমাদের এই 12 নম্বর প্রবলেমটাতে আমাদের কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 2,3। তার মানে এখানে h এর মান কত দেওয়া আছে 2 এবং k এর মান দেওয়া আছে কত 3। বলা হচ্ছে যে এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে। যদি x অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটি সমান, কোটি হচ্ছে 3, তাহলে r এর মানটা হচ্ছে 3। বলতো আমরা কি জানি যে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? আমরা জানি যে অক্ষের y অক্ষের খণ্ডিতাংশ y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে কত বলো দেখি? 2 root over of 2 root over of r square minus h square। 2 root over of r square minus h square। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে এখানে? 2 root over of r square, r square করলে হয় 9 মাইনাস h হচ্ছে 2, 2 এর স্কয়ার করলে হয় 4। তাহলে 2 root 5, 2 root 5 হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। তাহলে 12 নাম্বারটাতে ঘ হচ্ছে অ্যান্সার 2 root 5। ঠিক আছে? যাও 13 নম্বর প্রবলেমটাতে বলা হচ্ছে যে এত বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? আমরা জানি যে x অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2 root over of g square minus c, g square minus c। আমি একটু একবারে লিখি এগুলা একটু, হ্যাঁ? তোমাদের একটু একবারে এগুলো লিখে দিই। খেয়াল করো। যদি এরকম হয় যে বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাসের h হোল স্কয়ার প্লাস y মাইনাসের k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, তাহলে x অক্ষের খণ্ডিতাংশ, তাহলে x অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2 root over of r স্কয়ার মাইনাস k স্কয়ার। যদি y অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলে তাহলে 2 root over of r স্কয়ার মাইনাস h স্কয়ার, এর যে সূত্র। কিন্তু যদি আমাদের ফর্মটা এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে আছে, তাহলে আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাসের সি এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাসের সি। এটা আমরা এই ফর্মুলাগুলো একটু খেয়াল রাখবো। তাহলে এবার এই প্রবলেমটা একটু খেয়াল করো দেখি। এখানে কি বলা হচ্ছিল যে এত বৃত্তের এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে আছে। তাহলে এই ফর্মে থাকলে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি এরকম। কথা হচ্ছে এখানে জি এবং সি এর মানটা লাগবে, তাহলে জি সি এর মানটা কত? তাহলে আমাদের সমীকরণটা দেওয়া আছে কি বলো দেখি? সমীকরণটা দেওয়া আছে কি? সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাসের হচ্ছে 4x, তারপরে মাইনাসের 6y এন্ড মাইনাসের 12 ইকুয়ালস টু 0 এটা দেওয়া আছে। আমরা সমীকরণ কি জানি বলতো? আমরা সমীকরণ জানি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এইখানে x এর সহগ হচ্ছে, এইখানে x এর সহগ হচ্ছে 4, এখানে x এর সহগ হচ্ছে 2g। তাহলে 2g এর মানটা কত হবে? 4 হবে। তাহলে g এর মানটা কত হচ্ছে? 2 হচ্ছে। এইখানে y এর সহগ হচ্ছে মাইনাসের 6, এখানে y এর সহগ হচ্ছে 12। তাহলে 2f ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের 6, তাহলে এখানে f এর মানটা হচ্ছে মাইনাসের 3। তাহলে আমরা g পাইছি, f পাইছি, যদিও f এর দরকার ছিল না। এখানে আছে c, এখানে আছে c 12, তাহলে c এর মানটা হচ্ছে 12, সরি মাইনাসের 12, c এখানে আছে মাইনাসের 12, তাহলে আমরা c এর মানটা হচ্ছে এখানে কি লিখবো? c এর মানটা হচ্ছে মাইনাসের 12।
তাহলে এবার সমীকরণে বসাই দাও। আমাদের x অক্ষে খন্ডিতাংশের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে 2√g স্কয়ার মাইনাস c। তাহলে 2√g স্কয়ার, g কত 2 স্কয়ার করলে হয় 4 মাইনাস c হচ্ছে মাইনাসের 12 মাইনাস মাইনাস প্লাসের 12। তাহলে এখানে হবে 2√16 √16 মানে 4 4 ইনটু 2 হচ্ছে 8। তাহলে আমাদের x অক্ষের খন্ডিতাংশের দৈর্ঘ্য কত হচ্ছে 8 হচ্ছে। আমাদের x অক্ষের খন্ডিতাংশের দৈর্ঘ্য কত হচ্ছে 8 হচ্ছে। তাহলে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা 13 নাম্বারটা পারলাম। তাহলে এবার 14 নাম্বার প্রবলেমটা একটু পড়ো দেখি। 14 নাম্বারটা একটু মুছে দেই। দেখো 14 নম্বরে বলা হচ্ছে যে এত বৃত্ত দ্বারা y অক্ষের খন্ডিতাংশের দৈর্ঘ্য কত? এবার যাচ্ছে y অক্ষের খন্ডিতাংশের দৈর্ঘ্য, y অক্ষের খন্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে দেখা যাক আমাদের y অক্ষের খন্ডিতাংশের দৈর্ঘ্য বের করার ফর্মুলাটা হচ্ছে 2 রুট ওভার অফ f স্কয়ার মাইনাস c। তাহলে আমাদের এবার f এর মান এবং c এর মান বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের 2fy, বুঝো আমাদের সমীকরণটা কি 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এরকম না? তাহলে আমাদের 4y, এখানে y সহগ কত 4y, এখানে y সহগ কত 4। আর আমাদের যে আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ সেখানে y সহগ কত 2f। তাহলে f এর মান কত হইতেছে বলো দেখি, f এর মান 2। বলো তো c এর মানটা কত, এখানে c এর মান হচ্ছে মাইনাসের 1। তাহলে c এর মানটা হচ্ছে মাইনাসের 1। বসাই দাও। তাহলে 2 রুট ওভার অফ f স্কয়ার, তাহলে 4 মাইনাস, আর c এর মান হচ্ছে মাইনাসের 1, মাইনাস মাইনাসের প্লাসের 1 হয়ে যায়। তাহলে 2 রুট ওভার অফ 5 হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 14 নাম্বারটা পারলাম। আমরা সিম্পলি একটা বলে দিই, হ্যাঁ? যে আমরা যদি এরকম চাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। যদি আমরা g এবং f এর মান বের করতে চাই, বুঝো যদি আমরা g এবং f এর মান বের করতে চাই তাহলে আমরা x এর সহগ 2g কে 2 দ্বারা ভাগ করে দিব। খেয়াল করে দেখো তো x এর সহগ হচ্ছে 2g, 2g কে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, g পাওয়া যায়। এখানে y এর সহগ হচ্ছে 2f, 2f কে 2 দ্বারা ভাগ করলে f পাওয়া যায়। তাহলে আমাদের যদি কখনো g এবং f এর মান বের করতে হয় তাহলে আমরা x এর সহগকে 2 দ্বারা ভাগ করব, y এর সহগকে 2 দ্বারা ভাগ করব। কিন্তু যদি কেন্দ্র বের করতে হয়, কেন্দ্র মানে কি, কেন্দ্র হচ্ছে মাইনাসের জি মাইনাসের এফ, তাই না বলো, মাইনাসের জি মাইনাসের এফ। তাহলে এক্স এর সহগ হচ্ছে 2g, 2g কে যদি আমরা মাইনাসের 2 দ্বারা ভাগ করি তাহলে মাইনাসের জি পাওয়া যায়। y এর সহগ হচ্ছে 2f, 2f কে যদি আমরা মাইনাসের 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যায়, মাইনাসের এফ পাওয়া যায়। তাহলে যদি আমাদের শুধু জি এবং এফ বের করতে হয় তাহলে আমরা এক্স এর সহগ এবং y এর সহগকে 2 দ্বারা ভাগ করব। কিন্তু যদি আমাদের কেন্দ্র বের করতে হয়, যেখানে কেন্দ্র হচ্ছে মাইনাসের জি মাইনাসের এফ, তাহলে আমরা এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করে দিব। ব্যাপারটা কি বুঝছো? তাহলে আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে আরকি। ঠিক আছে। তারপরে যাই আমরা প্রবলেমগুলো সলভ করি। এরপরে আমাদের দেওয়া আছে কি 15 নম্বর প্রবলেমটাতে যে এত বৃত্তটি স্পর্শ করে। মানে এই বৃত্তটা কাকে কাকে স্পর্শ করে এটা বের করতে বলা হচ্ছে। এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে নাকি উভয় অক্ষকে স্পর্শ করে? আমরা একটু আগে দেখলাম না, বলতো স্পর্শ করার শর্তটা কি হয়? যদি এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান হয়, তাহলে আমরা এক কাজ করি, আমাদের যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 4x মাইনাসের 10y প্লাসের 4 ইকুয়ালস টু 0, আমরা এখান থেকে আগে কেন্দ্রটা বের করে ফেলি। তাহলে বলো দেখি এখানে কেন্দ্র কি হচ্ছে? কেন্দ্র হচ্ছে যে এক্স এর সহগ মাইনাসের 4 কে মাইনাসের 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে আমরা আসবে হচ্ছে 2, এবং ওয়াই এর সহগ মাইনাসের 10 কে মাইনাসের 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে আসবে হচ্ছে 5। তাহলে কেন্দ্র কি হলো 2,5। তাহলে বলো দেখি ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ বের করার ফর্মুলা হচ্ছে r ইকুয়ালস টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে ফর্মুলা। এবার হচ্ছে জি এফ সি এর মান কত, বলো জি এর মান বের করতে চাচ্ছি। যদি জি বের করতে চাই তাহলে এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করব, তাহলে মাইনাসের 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় মাইনাসের 2। দরকার হচ্ছে এফ, এফ বের করতে গেলে আমরা ওয়াই এর সহগকে শুধু 2 দ্বারা ভাগ করব, তাহলে মাইনাসের 10 ডিভাইডেড 2 হচ্ছে মাইনাসের 5, এবং এখানে সি হচ্ছে কত 4। তাহলে এবার এই মানগুলো এখানে বসাই দাও, তাহলে আমরা আর এর মানটা পাই যাবো রুট ওভার অফ জি স্কোয়ার, জি কত মাইনাসের 2 স্কোয়ার করলে হয় 4 প্লাস এফ স্কোয়ার, এফ হচ্ছে মাইনাসের 5 স্কোয়ার করলে হয় 25 মাইনাস সি, সি কত বলো দেখি 4, এই দিলাম হচ্ছে 4। তাহলে 4 4 কাটা যায়, রুট ওভার অফ 25 মানে হচ্ছে 5। তাহলে এখানে খেয়াল করে দেখবা যে এখানে খেয়াল করে দেখো যে এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5,
এবং এখানে বৃত্তের কেন্দ্রের কোটি হচ্ছে 5। আমরা কি জানি, যদি বৃত্তের ব্যাসার্ধ যদি x অক্ষকে স্পর্শ করে, বুঝো, বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান হয়। বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান হয়। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান হয় নাই, তার মানে y অক্ষকে স্পর্শ করবে না। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান হয়েছে, তাহলে অবশ্যই কি করবে, x অক্ষকে স্পর্শ করবে। কারণ একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান হয়। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে এবার? অ্যান্সারটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করে। এটা হচ্ছে 15 নাম্বারটা হচ্ছে সলভ। এবার আসেন দেখি এটাতে যাই। বলা হচ্ছে যে এখানে তো এবং এত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমরা আগে ম্যানুয়ালি কাজটা করি। আমরা জানতাম, যদি একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় x1 y1 এবং x2 y2 হয়, বুঝো, যদি একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় x1 y1 এবং x2 y2 হয়, ব্যাপারটা এরকম। ধরো এই একটা বৃত্ত এবং এই হচ্ছে তার ব্যাস। তাহলে এই প্রান্ত যদি হয় এইটা, এবং এই যে এই বিন্দু যদি হয় এইটা, তাহলে এই বৃত্তের সমীকরণ বের করার ফর্মুলাটা হচ্ছে x মাইনাসের x1 ইন্টু x মাইনাসের x2 প্লাস y মাইনাসের y1 ইন্টু y মাইনাসের y2 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণটা। x মাইনাসের x1 ইন্টু x মাইনাসের x2 প্লাস y মাইনাসের y1 ইন্টু y মাইনাসের y2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণটা। আমার কাছে তো বিন্দু দেওয়াই আছে। একটা বিন্দু হচ্ছে 3,2, একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 3,2, আর একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 5,2। তাহলে বসাই দাও দেখি এখানে এবার। তাহলে x মাইনাস x1 হচ্ছে 3, x মাইনাস x2 হচ্ছে 5, প্লাস y মাইনাস y1 হচ্ছে 2, y1 হচ্ছে 2 ইন্টু y মাইনাস y2 হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে দেখো এখানে গুণ করলে কি আসে, x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাসের 5x, মাইনাসের 5x, মাইনাসের 3 ইন্টু এক্স, মাইনাসের 3x, মাইনাসের 5 ইন্টু মাইনাসের 5, তাহলে প্লাসের 15। এবার দেখো দেখি এখানে কি আসে, প্লাস y ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার, মাইনাসের 2 ইন্টু ওয়াই, মাইনাসের 2y, মাইনাসের 2 ইন্টু ওয়াই, মাইনাসের 2y, মাইনাসের 2 অ্যান্ড মাইনাসের 2 প্লাসের 4। তাহলে ফাইনালি যদি এগুলাকে আমরা একটু গুছাই, এক্স স্কোয়ারটাকে আমরা আগে লিখলাম, তারপরে লিখলাম হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স, এখানে আছে মাইনাসের 5x, মাইনাসের 3x, তাহলে মাইনাসের 8x, এখানে আছে মাইনাসের 2 আর মাইনাসের 2, তাহলে মাইনাসের 4y, এখানে আছে 15 এবং হচ্ছে 4, তাহলে প্লাসের 19 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে খেয়াল করে দেখো দেখি অ্যান্সারটা কোনটা আসে। তাহলে এর সাথে কোনটা মিলে যায় বলো দেখি। আমাকে বের করতে বলা হচ্ছিল যে এত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নিচের কোনটি? তাহলে কোন সাথে মিলে, এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে তো মাইনাসের 3x মাইনাসের 5y প্লাসের ইকুয়ালস টু 0, কিন্তু এমনটা কেন হবে? এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো। দেওয়া আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এই প্রবলেমের প্রশ্নতে আমি এই যে এই বিন্দু বসাই দিছি, দেখো এই যে এই বিন্দু বসাই দিছি, হ্যাঁ। যে আমি নিছি হচ্ছে 3,2 আর হচ্ছে 5,2, এটা ছিল আমাদের 17 নাম্বার প্রবলেমের বিন্দুগুলা। আর আমাদের এই প্রবলেমের জন্য আমাদের বিন্দু দেওয়া ছিল 1 2 আর হচ্ছে 2 3। ভুল করে হচ্ছে আমি নিচের বিন্দুগুলো নিয়ে নিছি, হ্যাঁ। তোমরা হচ্ছে এখানে, আমি তো 3 2 এবং 5 2 দিয়ে করলামই, তোমরা হচ্ছে এটা দিয়ে করবা। a ইকুয়ালস টু 1,2 এবং b ইকুয়ালস টু 2,3, এই বিন্দু দিয়ে এখানে যেভাবে করছি সিমিলারলি সেম ভাবে করবা, দেখবা যে অ্যান্সারটা মিলে গেছে। তাহলে যদি আমাদের একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এই সমীকরণটাকে ব্যবহার করে বৃত্তের সমীকরণটা বের করব। তবে এখানে একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে, আমাদের তো এইগুলা একটা বৃত্তের, কি বলো দেখি, আমাদের তো এগুলা একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, তাই তো? এই হচ্ছে বৃত্তটা, এই হচ্ছে বৃত্তটা। তাহলে এই বিন্দুগুলা হচ্ছে, যেমন এই a1,2 বিন্দু হচ্ছে ধরো এই যেইটা, আর b2,3 বিন্দু ধরো হচ্ছে যেইটা। তাহলে খেয়াল করে দেখো তো, যদি এ এবং বি যদি এ এবং বি যদি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হয়, তাহলে বৃত্তটা কি এই দুই বিন্দু দিয়ে যায় না বলতো? যদি বিন্দু এইটা হয় আর বিন্দু এইটা হয়,
মানে ব্যাসের প্রান্তবিন্দু তো এই দুইটাই নাকি? তাহলে অবশ্যই এই বৃত্তের সমীকরণটা এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায়, মানে এই দুই বিন্দু গামী। আমরা কি জানি, যদি কোনো একটা কার্ভ বা সমীকরণ বা সরলরেখা যাই হোক, যদি কোনো বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দ্বারা অবশ্যই সিদ্ধ হবে। তো তুমি এক কাজ করবা, যেহেতু বৃত্তটা এই ব্যাসের দুই প্রান্ত দিয়ে যায়, তাহলে অবশ্যই এই বিন্দুগুলো দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তবে হুম, তুমি দেখবা যে এই বিন্দুগুলা দ্বারা আসলে কোন সমীকরণটা সিদ্ধ হয়। যে সমীকরণটা সিদ্ধ হয় ওইটাই অ্যান্সার। আমি একটা করে দেখাই। আমাদের ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1, 2 দ্বারা অবশ্যই এই বিন্দু সিদ্ধ হবে। বসাও দেখি। এই যে x এর মান হচ্ছে 1 এবং y এর মান হচ্ছে 2। তাহলে x এর মান 1 বসায় দাও, তাহলে আসে 1 স্কয়ার। y এর মান হচ্ছে 2 বসায় দাও, তাহলে 2 স্কয়ার। 2 স্কয়ার এর মান হচ্ছে 4 মাইনাসের 3x, x এর মান হচ্ছে 1 হয়, তাহলে মাইনাসের 3 থাকে, মাইনাসের 3 থাকে। মাইনাসের 5y, যেহেতু y এর মান হচ্ছে 2, তাহলে মাইনাসের 10 হয়ে যায়, মাইনাসের 10 হয়ে যায়, আর প্লাসের 8 আছে। দেখো তো এখানে মান কত আসে, 1 প্লাস 4, তাহলে 5 মাইনাসের 3, তাহলে 2, 2 আর 8 10, আর হচ্ছে মাইনাসের 10, তাহলে 0 হয়ে যায়। তাহলে তো এই পাশে 0 আছে না? তাহলে কি এই বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে না? যেহেতু এই বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, তার মানে এই বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। তো যদি এই বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু এটা নাই হইতো, তাহলে কি এই বিন্দু দিয়ে যাইতো বলো? যাইতো না। তাহলে অবশ্যই এটাই অ্যান্সার হবে। তো তুমি চাইলে এইভাবে শর্টকাট দিয়েও প্রবলেমটাকে সলভ করতে পারো। আর এটা তো আমাদের ম্যানুয়াল প্রসেস জানাই আছে। ওকে, তাহলে আমাদের 17 নম্বর প্রবলেমটাতে 17 নম্বরে কি বলা হচ্ছে, যে A3, 2 এবং B5, 2 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের কেন্দ্র কোনটি? খুবই সিম্পল একটা প্রবলেম। তো আমাদের দেওয়া আছে ব্যাসের প্রান্তবিন্দু। বুঝো ব্যাপারটা। ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে আমাদের ব্যাস। আমাকে বলা হচ্ছে যে এই বৃত্তের ব্যাসের একটা প্রান্ত হচ্ছে কত গেল, 3,2। একটা প্রান্ত হচ্ছে 3,2, আরেকটা প্রান্ত হচ্ছে 5,2। এই প্রান্তটা হচ্ছে 5,2। আমাকে বের করতে বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র কত। আচ্ছা বলো তো, বৃত্তের কেন্দ্র ব্যাসকে সমান দুই ভাগে ভাগ করে। অবশ্যই বৃত্তের কেন্দ্র ব্যাসকে সমান দুই ভাগে ভাগ করে, কারণ এইটুকু হচ্ছে একটা ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে একটা ব্যাসার্ধ, এই দুই ব্যাসার্ধ মিলেই তো ব্যাস। তাহলে কেন্দ্র হচ্ছে ব্যাসের মাঝখানের বিন্দু। তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দু কি আমাদের বৃত্তের কেন্দ্র না? তো আমরা মধ্যবিন্দু বের করার ফর্মুলা জানি, বলতো কি? মধ্যবিন্দু বের করার ফর্মুলা হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড 2। তাহলে ভুজ হচ্ছে 3 আর হচ্ছে 5, তাহলে 3 প্লাস 5 ডিভাইডেড 2, কোটি হচ্ছে 2 আর হচ্ছে কত, 2। তাহলে 2 প্লাস 2 ডিভাইডেড 2। তাহলে এটা হচ্ছে আমাদের এই দুই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এই যে এইটা। তাহলে এখানে কত আসে, 3 প্লাস 5 8 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 4, 2 প্লাস 2 ডিভাইডেড 2 হচ্ছে 2। তাহলে 4, 2 হচ্ছে আমাদের এই দুই বিন্দু দ্বয়ের মাঝখানের বিন্দু। আর এই দুই বিন্দু দ্বয় যেহেতু ব্যাসের দুই প্রান্ত বিন্দু, তাহলে এদের মাঝখানের বিন্দু অবশ্যই কেন্দ্রই হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 4, 2 8। এবার খেয়াল করো, তাহলে বলা হচ্ছে যে বিন্দু বৃত্তের সমীকরণ নিচের কোনটি? বিন্দু বৃত্তের সমীকরণ তোমাকে আগে বুঝাই যে বিন্দু বৃত্ত ব্যাপারটা আসলে কি। আমরা কি জানি বলতো, বৃত্ত সমীকরণ এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আর স্কোয়ার না বলতো? তাহলে বৃত্তের একটা কেন্দ্র হচ্ছে এইচ কমা কে এবং একটা ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে সে না এই বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে এই বৃত্তটা আমাদের এখানে গঠিত হয়। তো বলা হচ্ছে যে এখানে যে বিন্দু বৃত্তের সমীকরণ নিচের কোনটি? বলতো বিন্দু বৃত্ত মানে কি? ধরো এই একটা বিন্দু, হুম, এই একটা বিন্দু, এই বিন্দুটা কি বৃত্তের মতো না বলতো? এই বিন্দুটা কি বৃত্তের মতো না? অথবা এইভাবে চিন্তা করো, তো যেহেতু আমাদের বৃত্তের সমীকরণ হয়, তাহলে আর এর মান অবশ্যই একটা মান থাকবে, আর এর অবশ্যই একটা মান থাকবে। বাই এনি চান্স যদি যদি আর এর মানটা 0 হয়ে যায়, তাহলে বলতো কি হবে? আর এর মানটা 0 হয়ে গেলে কি হবে? আর এর মানটা 0 হয়ে গেলে কি হবে? যে আমাদের বৃত্তের কেন্দ্র তো আছে, কেন্দ্র আছে কিন্তু ব্যাসার্ধ নাই। ব্যাসার্ধ হইলে কি হইতো? ওই ব্যাসার্ধ অনুসারে বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে একটা বৃত্ত উৎপন্ন হইতো। যেহেতু ব্যাসার্ধ নাই, তাহলে ওই বিন্দুতেই, মানে বৃত্তের কেন্দ্রের ওই বিন্দুতেই ঘুরতে থাকবে। তাহলে এখানে একটা বিন্দু তৈরি হবে না, বিন্দু। এটাকে বলা হচ্ছে বিন্দু বৃত্ত। তো যদি আর এর মানটা 0 হয়ে যায়, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু
আর স্কোয়ার সমীকরণে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যায়, তার মানে এখান থেকে কি পাওয়া যায় বলতো? বিন্দু বৃত্তের সমীকরণ পাওয়া যায় বা বিন্দু বৃত্তটা পাওয়া যায়। মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 লিখলে এখান থেকে কি পাওয়া যায়? একটা পয়েন্ট পাওয়া যায়, জাস্ট একটা পয়েন্ট। যেহেতু আর এর মানটা নাই, এই কারণে। তাহলে বিন্দু বৃত্তের সমীকরণ হচ্ছে এই যে এইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তবে আমরা বাকি অপশনগুলোরও একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। দেখো ক নাম্বার অপশনে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তোমরা কি জানো এটা কার সমীকরণ? এটা হচ্ছে জোড়া সরলরেখার সমীকরণ। আমি এখানে লিখেও রাখছিলাম জোড়া সরলরেখার সমীকরণ। বলো তো কিভাবে? যদি এক্স স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়, আমরা তো এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাসের ওয়াই ইকুয়ালস টু 0। অবশ্যই লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে একটা অংশ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে আরেকটা অংশ। তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ, এটাও আরেকটা সরলরেখার সমীকরণ। যেহেতু এই দুইটা হচ্ছে সরলরেখার সমীকরণ, তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0 কে কি বলা হয়? জোড়া সরলরেখার সমীকরণ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা 18 নাম্বারটা পারলাম। এবার 19 নাম্বারটাতে আসি। বলা হচ্ছে নিচের কোনটি বিন্দু বৃত্তের সমীকরণ? বলা হচ্ছে কি নিচের কোনটি বিন্দু বৃত্তের সমীকরণ? আমরা জানি যে বিন্দু বৃত্ত হওয়া শর্ত হচ্ছে আর এর মান 0 হইতে হবে। যদি বৃত্তের ব্যাসার্ধ 0 হয়, তাহলে সেটা কি হয়? বিন্দু বৃত্তের সমীকরণ হয়। তো আমি তো এখানে ডিরেক্ট দেখে বুঝতেছি না আসলে কোন বৃত্তের ব্যাসার্ধ 0 হবে। তাই আমাকে কি করতে হবে? আমাকে বের করে দেখতে হবে আসলে কোন বৃত্তের বেলায় বৃত্তের ব্যাসার্ধটা 0 হয়। যেহেতু আমাদের অ্যান্সারটা হচ্ছে খ, আমি খ নাম্বারটা তো চেক করব। খ নাম্বার কি দেওয়া আছে বলো দেখি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 20। তাহলে এখান থেকে বলো জি এর মান কত? জি এর মান কিভাবে বের করে? বলছিলাম যদি জি এর মান বের করতে হয় তাহলে আমরা এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এক্স এর সহগ হচ্ছে 4, 2 দ্বারা ভাগ করলে হয় 2। এবার হচ্ছে এফ এর মান। এফ এর সহগ হচ্ছে এখানে ওয়াই এর সহগ হচ্ছে এখানে -8, -8 কে 2 দ্বারা ভাগ করলে হয় -4। তাহলে এফ এর মান -4 এবং জি কত হইলো? জি হচ্ছে এই যে 20। তাহলে বলো তো আর এর মানটা কি হবে এইখানে? আর এর মান রুট ওভার অফ আমরা জানি কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে বলো রুট ওভার অফ জি স্কোয়ার কত? জি হচ্ছে 2, 2 স্কোয়ার করলে হয় 4 প্লাস এফ হচ্ছে -4 স্কোয়ার করলে হয় 16 মাইনাস সি হচ্ছে 20, দিলাম হচ্ছে 20। তাহলে 4 প্লাস 16 মানে হচ্ছে 20, 20 মাইনাস 20 হচ্ছে 0। তাহলে এখান থেকে 0 আসতেছে। তাহলে আমরা সবগুলো অপশন টেস্ট করে দেখবো যে কোন বৃত্তের ব্যাসার্ধ 0 আসে। যেই বৃত্তের ব্যাসার্ধ 0 ওইটাই হচ্ছে বিন্দু বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এটাও পারবো ইনশাল্লাহ। কোশ্চেন 20 নাম্বার প্রবলেমটাতে বলা হচ্ছে যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ নির্ণয় করো। বলো দেখি যদি বৃত্তের কেন্দ্র যদি এইচ কে হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের সমীকরণ কি? এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। খেয়াল করে দেখো এখানে বৃত্তের কেন্দ্র আমাদের দেওয়া আছে, তাহলে বৃত্তের কেন্দ্রটা বসায় দাও। এক্স মাইনাস এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 2। তাহলে এক্স মাইনাসের 2 তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর মানটা হচ্ছে -3। তাহলে মাইনাসের প্লাসের 3 হয়ে গেল, তার উপরে স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর এর মানটা আমার কাছে নাই। আর এর মান না দিয়ে আমাকে একটা ক্লু দেওয়া আছে এখানে যে এক্স অক্ষকে স্পর্শ করে। যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে আমরা কি জানি বলতো? যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটি সমান। তাহলে কোটি দেওয়া আছে কত? -3। মানে ব্যাসার্ধ তো আর নেগেটিভ হয় না। তাহলে -3 এর মডুলাস মানে হচ্ছে 3। তোমরা 3 বসাবো, তাহলে 3 স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। খেয়াল করে দেখো যে এটা এক্স মাইনাসের 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাসের 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই অংশের টোটাল আমাদের এই পেজ এর প্রবলেম গুলা সলভ হয়ে গেছে। আমাদের টোটাল এখানে কয়টা প্রবলেম ছিল? টোটাল এখানে 20টা প্রবলেম আছে। তাহলে আমাদের ফার্স্ট পেজের প্রবলেম গুলার সলভ আমরা করে ফেলছি। আলহামদুলিল্লাহ।